আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি আমাদের বাংলাদেশের জীবনে একটা আতঙ্কগ্রস্ত একটা দিন ছিল। একটা ছোটখাটো বা মাঝারি ধরনের, ছোটখাটো বলবো না, মাঝারি ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল, যেটার একটা স্কেলে 5.7 মাত্রা ছিল, অনেক জায়গায় বলছে 5.5 এরকম। এই ভূমিকম্পতে আমাদের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। আজকে এই ক্ষয়ক্ষতিতে যারা নিহত আহত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের লাইফটা আজকে শুরু করছি। আম, আমার নাম হচ্ছে ফারদিন শাহিয়া শুভ। আমি 43তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত, জেনেসিস বিসিএস ক্যাডারের একজন মেন্টর আর একাডেমিক কনসালটেন্ট। ওকে, যেটা বলছিলাম যে একটা ভূমিকম্প আজকে যেটা হয়ে গেল, সুতরাং ভূমিকম্প থেকে বাঁচার যে এটা বলে না যে ফাবি আইয়াল আলা ইরাব্বি হুমা তুকাজ্জিবা, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে আমরা কিভাবে অস্বীকার করব? আমাদের কোরআনে আয়াত। সুতরাং আমরা যারা সুস্থ আছি, সবল আছি, এটা আল্লাহর নিয়ামত বরকতের ফলই। হ্যাঁ। তো আজকে এই সেশনটা নিচ্ছি ভূমিকম্প সম্পর্কে আমরা একটু যতটুকু জ্ঞান প্রয়োজন সেটা আহরণ করব। এটা আমাদের পরীক্ষাতেও আসে, বিসিএস এ, অন্য পরীক্ষাতে। তার থেকে বেশি জরুরি এ সম্পর্কে জানা, ভূমিকম্পটা সম্পর্কে জানা, আর কতটুকু সতর্কতা আমরা অবলম্বন করতে পারি সেই জিনিসগুলো জানা। এখন ভূমিকম্পর আমি বাংলাদেশের ইতিহাস, হ্যাঁ, আমাদের ভূগোলের পার্সপেক্টিভে সবকিছু, দেন হচ্ছে বিশ্বের বড় বড় ভূমিকম্প সবকিছু ডিসকাস করবো। ওকে, এখন তাহলে শুরু করি সেশনটা। দেখেন হেডিং কি? প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, আর্থকোয়েক, এটা সম্পর্কে। এখন ভূমিকম্প জিনিসটা কি? ভূমিকম্প হচ্ছে ভূপৃষ্ঠে আকস্মিক কম্পন। ওকে, আমি একটু কালার চেঞ্জ করে নিই পেনের। এটা চেঞ্জ করা কিভাবে যায়? ভূপৃষ্ঠের আকস্মিক ও অস্থায়ী কম্পন, এটি ভূগর্ভস্থ শিলারাশিতে, ওকে, শিলারাশিতে সঞ্চিত শক্তির যে একটা আকস্মিক, হ্যাঁ, বিস্ফোরণ টাইপ, ঠিক আছে, স্ফুরণ, অবমুক্তি, সেটা যখন ভূপৃষ্ঠে আপনার এই শক্তিটা অনেকভাবে জমা হতে পারে। হ্যাঁ, ইট অবজারভেশনের মাধ্যমে, তাপের বিকিরণের মাধ্যমে, আরো অনেকগুলো কারণের মাধ্যমে ভূপৃষ্ঠে একটা শক্তি সঞ্চারিত হয়। শক্তিটা যখন সঞ্চারিত হয়, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার সেইখানে একটা, বলে না, আমাদের গায়ে যখন একটা গোটা বা ফোড়ার মতো হয়, তখন কি হয়? এই জায়গাটা একটা ব্যথা সৃষ্টি হয় না? সেই ব্যথা থেকে যখন আমরা ফোড়াটা বা গোটাটা গেলে ফেলি, সেখান থেকে পুঁজির মতো বের হয় বা জিনিসটা ছড়িয়ে যায়। ওই রকমই একটা কিছু সৃষ্টি হয়, যেটা একটা শক্তির মতো একটা ধাক্কা দেয়, সেই ধাক্কাটা তরঙ্গের মধ্যে সঞ্চারিত হয়, আপনার ভূমিটা কাঁপানো শুরু করে। এটাই হচ্ছে ভূমিকম্পের একদম বেসিক ধারণাটা। হ্যাঁ, শক্তি কি? এটা হচ্ছে একটা তরঙ্গগত ওয়েভের মাধ্যমে শক্তি। হ্যাঁ, এখান থেকে কোনো ম্যাগমা, লাভা এগুলো কিছু বেরোবে না, জাস্ট একটা তরঙ্গ বের হবে, আর এই ধাক্কা দিয়েই ভূমিটাকে কাঁপিয়ে তুলবে এই ভূমিকম্পটা। ওকে। তারপরে দেখেন ভূমিকম্পের এই তরঙ্গগুলো কয় প্রকার? দুই প্রকার তরঙ্গ এখানে কাজ করে। হ্যাঁ, একটা আমরা আর বা অনুপ্রস্থ তরঙ্গ যেটাকে বলে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, ট্রানজিটিভ আর লঙ্গিটিউডাল আপনার হচ্ছে তরঙ্গ, এই দুইটাই। এই তরঙ্গগুলোর কম্পনেই ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে, এই জিনিসটাই হচ্ছে, হ্যাঁ, ঘটে, ঠিক আছে, যেটা আগেই বললাম। ওকে। ওটা কেঁপে ওঠে, ওকে। এবার দেখেন এই ভূমিকম্পের দুইটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। কেন্দ্র উপকেন্দ্র, বলে না ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে এই নেপালের পোখরাতে কেন্দ্র ছিল, হ্যাঁ, আসামের তেজপুরে কেন্দ্র ছিল, বা রাশিয়ার, হ্যাঁ, কালামানস্কাতে কেন্দ্র ছিল। এই কেন্দ্রটা আর উপকেন্দ্রটা আপনাকে জানতে হবে, এপিসেন্টার আর হচ্ছে হাইপোসেন্টার, ঠিক আছে। হাইপোসেন্টারটা হচ্ছে কেন্দ্র, যেখানে ভূমিকম্পটার জন্ম হয়। ওই হাইপোসেন্টারটা থাকে কোথায় জানেন? মাটির নিচে। এই যে এখানে দেখেন, এই যে হাইপোসেন্টার, ঠিক আছে। ভূমিকম্পগুলা অনেকগুলা মানে ফল্ট লাইন বেসড হয়ে থাকে। আমাদের এই যে টেকটনিক প্লেট তত্ত্বটা যখন আমরা জানবো, তখন সেখানে আমরা ফল্ট লাইনের ব্যাপারটা দেখতে পারবো, ঠিক আছে। ওকে, এই সাইডে ছিল, হ্যাঁ। সেই ফল্ট লাইনের যেই অংশটাকে এখানে দেখেন, যে ফল্ট লাইন লেখা আছে, ফল্ট লাইনের যেই অংশটাতে আপনার, হ্যাঁ, সেই তরঙ্গটা সঞ্চারিত হয়, হ্যাঁ, মানে কম্পনের উৎপত্তিটা ঘটে, সেই জায়গাটাকে হাইপোসেন্টার, হ্যাঁ, বা কেন্দ্রগত, ঠিক আছে, কেন্দ্র বলা হয়, একদম ভূগর্ভস্থ অভ্যন্তরস্থ কেন্দ্র বলা হয়। এইখান থেকে কাঁপতে কাঁপতে আমরা কোথায় আজকে ধাক্কা খেলাম, লড়ালড়ি হলো? এটা তো আমাদের ভূপৃষ্ঠের উপরে, ঠিক আছে, ভূপৃষ্ঠের উপরে যেখানে আপনি ভূমিকম্পের অনুভূতিটা পান, সেটাই হচ্ছে এপি সেন্টার। ওকে, ঠিক আছে, উপকেন্দ্র সেটা। এখন এই যে আজকের ভূমিকম্পের, হ্যাঁ, সেন্টারটা কই ছিল?
হ্যাঁ, হাইপোসেন্টার এপিসেন্টার দুইটাই ছিল আপনার কোথায়? মাধবদীতে, নরসিংদীর মাধবদীর কালীগঞ্জ ইউনিয়নে, সেই জায়গাটাতে, ঠিক আছে? সেইখানে ভূমিকম্পটা হয়েছে। আর আমাদের ঢাকা দেখেন, আমার পুরা বলে না বিশাল নাড়াচাড়া হয়ে গেলাম, ঠিক আছে? কত ক্ষতি হয়ে গেল। ওকে? এটাই হচ্ছে এই কেন্দ্র উপকেন্দ্র কিন্তু ব্যাপারটা। এখন ভূমিকম্পের প্রধান কারণসমূহ আমরা দেখি, ঠিক আছে? কি কি কারণ? ভিত্তিশিলাচ্যুতি বা ফাটল, ঠিক আছে? ভিত্তিশিলা এখন যে বেস যে আপনার রক সেটা যদি চ্যুতি হয় বা ফাটল হয়, ভূমিকম্প হইতে পারে। দেন হচ্ছে টেকটনিক প্লেটের নড়াচড়া। টেকটনিক প্লেটটা কি? হ্যাঁ, ১৯৩৫ সালে ওয়েগনার একটা তত্ত্ব দিয়েছিল, ওটা হচ্ছে মহাসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব। এর মতে পুরো পৃথিবীটা একসময় একটা মহাদেশ ছিল, প্যানজিয়া ছিল। যখন প্যানজিয়াটা আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িয়ে ছড়িয়ে ৭টা মহাদেশে রূপান্তরিত হয়, সেইখানে অনেকগুলো টেকটনিক প্লেট উৎপত্তি হয়, ঠিক আছে? এই টেকটনিক প্লেটের নড়াচড়া ভূমিকম্পের একটা কারণ হিসেবে মনে ধরা হয়। তারপরে কি বললাম? তাপের বিকরণ, ভূগর্ভস্থ তাপ জমে জমে, হ্যাঁ, সেখানে একটা হিট ক্রিয়েট করার মাধ্যমে সেটার আপনার যে ওয়েভ, হ্যাঁ, ডিফল্টের মাধ্যমে এই ভূমিকম্পটা হতে পারে। দেন হচ্ছে ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভস্থ যদি বাষ্প জমা হয়, হ্যাঁ, অনেকে যে বলে না বাষ্প যে পানির মতো, আমরা কি দেখি রেলে? হ্যাঁ, বাষ্প ইঞ্জিন যখন বাষ্পগুলো বের হয়ে যায়, একটা শক্তি দিয়ে বের হয় না? সেই শক্তির মাধ্যমেও ভূমিকম্প হয়। দেন আগ্নেয়গিরি অগ্নুৎপাত। যখন পম্পে নগরীতে ইতালির আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, তখন এর আশেপাশের এলাকাতে খুব বিশাল মাত্রায় ভূমিকম্প হয়েছিল। সুতরাং এটাও একটা কারণ। দেন হচ্ছে ভূগর্ভস্থ চাপের হ্রাস। ভূগর্ভস্থ চাপ সেটা যদি কমে যায়, হ্যাঁ, চাপ কমে গেলে সেখানে কি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। ভ্যাকুয়াম ক্রিয়েট হলে কি হয়? মনে করেন একটা বেজ আছে, ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, ধাপ করে একটা শক্তি সঞ্চার হবে, তখনও ভূমিকম্প হইতে পারে। দেন হচ্ছে হিমবাহের প্রভাব। হিমবাহের প্রভাবেও ভূমিকম্প হয়। হিমবাহের ধাক্কা খেলো এর আশেপাশে এলাকায়, হ্যাঁ, ভূমিকম্প হয়ে গেল, ঠিক আছে? এইরকম ঘটনা ঘটে। দেন ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। ভূপৃষ্ঠের যে চাপও বৃদ্ধি পায়, ভূমিকম্প হতে পারে। ওকে? এবার আমরা টেকটনিক প্লেট তত্ত্ব, যেটা একটু আগে বললাম ওয়েগনারের কথা, ঠিক আছে? সেই জিনিসটা আমরা একটু ডিটেইলে জানি। ১৯১২ সালে, ওকে, ১৯৩৫ না, সরি, ১৯১২ সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনার মহা সঞ্চারণ তত্ত্ব, মহাসঞ্চারণ তত্ত্ব মানে যেটা কন্টিনেন্টাল ড্রিফট, হ্যাঁ, থিওরি বলা হয়ে থাকে, সেখান থেকেই টেকটনিক প্লেটের ধারণাটা হয়েছে, ঠিক আছে? এই তত্ত্বটির উপর ভিত্তি করে ১৯৬৮ সালে আধুনিক তত্ত্ব হলো প্লেট টেকটনিক, হ্যাঁ, বা নিও প্লেট টেকটনিক থিওরি। সেটার মাধ্যমেই এখন এই আলাদা আলাদা প্লেট, হ্যাঁ, করা হয়েছে। এর মধ্যে অপ্রধান প্লেট আছে কিছু, আর কিছু আছে কি প্রধান প্লেট, ঠিক আছে? অপ্রধান প্লেটগুলো অতটা রিস্কি না আমাদের জন্য, কিন্তু প্রধান প্লেট যেগুলো এর আশেপাশে যদি আপনি থাকেন, আপনার খবর আছে, ঠিক আছে? এর মধ্যে একটা তো আছে রিং অফ ফায়ার, যেটার মধ্যে জাপান অবস্থিত। সেখানে তো আরো ভয়ঙ্কর অবস্থা। জাপানে কি দেখেন, ওরা তো আমাদের ইট পাথরের বিল্ডিং এ বানাইতে পারে না, ঠিক আছে? ওরা মানে কাঠের বা কাগজের বিল্ডিং এই টাইপ, হ্যাঁ, কারণ এত ফ্রিকুয়েন্টলি ভূমিকম্প হয়ে থাকে। এই যে এখানে দেখেন, এই যে পেনজিয়াটা মানে একটা মানে বিশাল মহাদেশ, হ্যাঁ, একটি মহাদেশ, হ্যাঁ, এই যে ইউরেশিয়া একসাথে ছিল, আফ্রিকা এখানে ছিল, সাউথ আমেরিকা, দেন হচ্ছে নর্থ আমেরিকা, হ্যাঁ, দেন এশিয়া, এইভাবেই আলাদা আলাদা ছিল। এই যে এখান থেকে ইন্ডিয়া ছড়িয়ে ছড়িয়ে, হ্যাঁ, এই যে ইন্ডিয়া এখানে ছিল, আফ্রিকার পাশে এসেছে একটা উপদ্বীপ হয়েছে এখানে, যে আমরা বাংলাদেশ, ঠিক আছে? দেখেন বাংলাদেশ, আমরা অ্যান্টার্কটিকার কত কাছে ছিলাম, হ্যাঁ, অস্ট্রেলিয়ার পুরো পাশে ছিলাম, হ্যাঁ, এইরকম ছিল একসময় মানে মহাদেশগুলো। হ্যাঁ, পরে এটা আস্তে আস্তে কন্টিনেন্টাল ড্রিফট মানে আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার মতো ছড়িয়ে গিয়েছে। ওকে? এটা তাহলে আমাদের টেকটনিক প্লেট তত্ত্ব গেল। এবার টেকটনিক প্লেট যে দুই প্রকার সেটা সম্পর্কে জানবো। যে বললাম না, অপ্রধান প্লেটে আপনি থাকলে আপনার রিস্ক কম, কিন্তু প্রধান প্লেটে যদি আপনি পড়ে যান, আপনারা বলেন না মানে খুবই আমরা ডেঞ্জারে আছি, তাহলে আমরা সেটা আছি। অপ্রধান প্লেট কোনগুলো একটু দেখি। এটা হচ্ছে আরব্য অ্যারাবিয়ান প্লেট, ক্যারিবিয়ান প্লেট, ফিলিপিনিও, নাস্কা, জুয়ান দে ফুকাই, ঠিক আছে? এগুলো হচ্ছে অপ্রধান প্লেট। এখন আমরা একটু ছবিতে দেখি আরব্য বা অ্যারাবিয়ান প্লেটটা কোথায়। এই যে দেখেন, এখানে অ্যারাবিয়ান প্লেটটা অবস্থিত। এটা অপ্রধান প্লেট, মানে অত গুরুত্বপূর্ণ প্লেট না, মানে এটা তো মানে রিস্ক নাই, ওকে, ঝুঁকি কম। দেখা হচ্ছে ক্যারিবিয়ান প্লেট। ও ক্যারিবিয়ান প্লেট নিশ্চয়ই সাউথ আমেরিকার আশেপাশে, এই যে এইখানে ক্যারিবিয়ান প্লেট অবস্থিত। দেখা হচ্ছে ফিলিপিনীয় প্লেট। ফিলিপিনো প্লেট এখানেই থাকবে আশেপাশে। কোথায় ছবিটা আছে? এই যে ফিলিপিনো প্লেট, হ্যাঁ, ফিলিপাইনে, হ্যাঁ, দেখেন এই যে এই সাইডে অবস্থিত। দেন হচ্ছে আমাদের নাস্কা প্লেট। এই যে নাস্কা প্লেটটা হচ্ছে সাউথ আমেরিকা, হ্যাঁ, আর এই যে প্যাসিফিক যে বর্ডার সেইখানে অবস্থিত। দেন জুয়ান দ্বীপ ফোকা, এইটা হচ্ছে আপনার অবস্থিত নর্থ আমেরিকার পাশে, হ্যাঁ, মানে যে আমেরিকার এই পার্টটা, এই সাইডটার পাশে, মানে হচ্ছে আমেরিকার পশ্চিম দিকের কাছে নাস্কা প্লেট অবস্থিত। মানে এগুলো অতটা রিস্কি না। দেখেন আমেরিকা অত ফ্রিকুয়েন্ট ভূমিকম্প বা বড় বড় ভূমিকম্পের গল্প কিন্তু শুনি না এইসব জায়গাগুলোতে, ঠিক আছে? এখন হচ্ছে প্রধান প্লেট। কোথায়? যে প্রধান প্লেটে চলে আসলাম। টেকটনিক প্রধান প্লেট হচ্ছে এই প্লেটগুলো, যেগুলো আফ্রিকা, অ্যান্টার্কটিকা, ইন্দো অস্ট্রেলিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ইউরেশিয়া,
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকান প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট। হ্যাঁ, এই যে এই ছবিটা দেখেন, এখানে আমাদের প্রধান প্লেট গুলার ছবি সুন্দর মতো আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, খুবই রিস্কি প্লেট। ওকে, এই যে ইন্ডিয়ান প্লেট লিখি এখানে, ইন্ডিয়ান। হ্যাঁ, দেন হচ্ছে ইউরেশিয়ান, ইউরেশিয়ান, দেন হচ্ছে বার্মিজ প্লেট। হ্যাঁ, একটু খেয়াল করেন, ইন্ডিয়ান, ইউরেশিয়ান আর বার্মিজ, এই তিন প্লেটের মাঝখানে পড়ছে আমার বাংলাদেশ। ওকে, তিনটা প্লেটের মাঝখানে পড়ার কারণে উই আর এট ভেরি ভেরি রিস্ক, ঠিক আছে, ভেরি ভেরি রিস্ক, আমরা খুবই রিস্কে আছি। তো আমাদের ভূমিকম্প সম্পর্কে একটু সতর্ক হওয়া দরকার। হ্যাঁ, এখন আমরা ইচ্ছা মতো কোনো নিয়ম নীতি না মেনে বিল্ডিং তুলে ফেলছি, কোনো রকম গ্যাপ দিচ্ছি না। হ্যাঁ, যেখানে 5 তলা তোলা যায় সেখানে আমরা 8 তলা বিল্ডিং বানাচ্ছি। হ্যাঁ, কোনো রকম রুলস রেগুলেশনের তোয়াক্কা করছি না। সুতরাং এই জিনিসগুলো, হ্যাঁ, আমাদের ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। পুরান ঢাকায় আজকের এই 5.7 মাত্রার ভূমিকম্পতেই, হ্যাঁ, তিনজন যেভাবে একটা পড়ে, হ্যাঁ, ইট ভেঙে মারা গেল তিনজন সঙ্গে সঙ্গে। তো এই জিনিসগুলো খুবই দুঃখজনক। একজন মেডিকেল স্টুডেন্টও সেখানে ছিল, তার মাও আহত হয়েছে। হ্যাঁ, আর দুজন সাধারণ মানুষ, একজন বাচ্চা মারা গিয়েছে এই ধসে, দেয়াল ধসে। সুতরাং আমাদের এই জিনিসগুলো আরো সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, না হলে বাংলাদেশে যদি একটা মোটামুটি বড় ভূমিকম্প হয়, এইখানে যে যত আমরা নিয়ম টিয়ম বলি, হ্যাঁ, কোনোভাবেই নিজেদের বাঁচানো সম্ভব না, প্রতিরোধ করা সম্ভব না। সুতরাং তো বুঝতে পারতেছেন আমাদের টেকটনিক প্লেটে যে জায়গায় আমরা আছি, খুবই রিস্কি জায়গাতে আছে। ওকে, তারপরে চলে যায় ভূমিকম্প প্রবণ অঞ্চল সমূহ। দেখেন দুইটা বেল্ট, এতক্ষণ তো আমরা প্লেটের কথা বলতাম, একটু বেল্টে দেখেন, দুইটা প্রধান বেল্ট আছে। এই বেল্ট দুইটা খুবই ভয়ঙ্কর, খুবই রিস্কি বেল্ট। এইখানে সারাদিন ভূমিকম্প হয়, ঠিক আছে, মানে এটা হবেই ভূমিকম্পটা। যেমন ব্যাপারটা দেখেন, ছবিতে, এর নাম হচ্ছে এক, প্রশান্ত মহাসাগরীয় বলয়, আর দুই হচ্ছে ভূমধ্যসাগরীয় বা হিমালয় বলয়, ঠিক আছে। এই বলয়টা এই ছবিতে দেখলে আর একটু ক্লিয়ার হবেন আপনারা। দেখেন, এই যে প্রশান্ত মহাসাগর মানে যে আহ, দক্ষিণ আমেরিকা মহাদেশের এই সেক্টর থেকে শুরু করে, হ্যাঁ, ওই দিক দিয়ে আপনার অস্ট্রেলিয়া, হ্যাঁ, রাশিয়ার এই দিকটা পুরোপুরি, এই যে দেন হচ্ছে জাপান। এই যে এই জায়গাটাকে বলা হয় রিং অফ ফায়ার। হ্যাঁ, মানে আগুনের বলয়। হ্যাঁ, রিং অফ ফায়ার, যে পুরো লাল দেওয়া জায়গাটা হচ্ছে রিং অফ ফায়ারের মধ্যে, যে আবার জাপান পড়েছে। হ্যাঁ, আমেরিকার কিছু অংশ পড়েছে, ঠিক আছে। দেন হচ্ছে দক্ষিণ আমেরিকার কিছু অংশ পড়েছে, যে চিলিতে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল না, কারণ চিলি পুরোটাই দেখেন, এই যে চিলি, হ্যাঁ, এই অংশটা পুরোটাই রিং অফ ফায়ারে অবস্থিত, ঠিক আছে। যেমন চিলির পাশে কিন্তু আর্জেন্টিনা তত ভূমিকম্প টুমিকম্প হয় না, কিন্তু চিলি হচ্ছে রিং অফ ফায়ার অবস্থান করে, রেগুলার ভূমিকম্প। আর জাপানের কথা কি বলবো, জাপান তো ভূমিকম্পের, হ্যাঁ, জন্য সমাদৃত, ঠিক আছে। আর এই রিং অফ ফায়ারও বেশি দূরে আমরা নাই, যে আমাদের বাংলাদেশটা এই সেটটাতে। হ্যাঁ, তো রিস্কে তো আছি আমরা। ওকে, তো রিং অফ ফায়ার, হ্যাঁ, দেন প্লেটের তথ্যগুলো কোনগুলা কি প্লেট, এগুলো আপনি একটু ভালো করে মনে রেখেন। হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা আসতেও পারে। দেন মাপার উপায়, আমরা কিভাবে ভূমিকম্প মাপতে পারি। 1935 বলছিলাম না, যে রেকটার, এই লোকটার জন্য। দেন হচ্ছে ভূমিকম্প মাপা হয়, হ্যাঁ, সিসমোমিটার, এই যন্ত্রটা দিয়ে, সিসমোমিটার দিয়ে, ঠিক আছে। আর কম্পনে যে রেখাচিত্র পাওয়া যায় সেটাকে সিসমোগ্রাফ বলে। হ্যাঁ, এই যে এই লোকটার নাম হচ্ছে চার্লস, চার্লস এফ রিখটার, রিখটার, ঠিক আছে। উনি 1935 সালে, ওকে, এই যন্ত্রটা আবিষ্কার করেন। এখানে যে আপনার এটাকেই সিসমোমিটার বলে, এখানে সিসমোগ্রাফ হয়, ঠিক আছে। আর রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার, যে ইন্টেন্সিটি পরিমাপ করা হয় রিক্টার স্কেলে, মানে কতটুকু রিক্টার স্কেল, 5.7 রিক্টার স্কেল, হ্যাঁ, কত যে ম্যাগনিটিউড, ওইটাই রিক্টার স্কেলে মাপা হয়। ওকে, আর এটা হচ্ছে পুরাতন অ্যাকচুয়ালি রিক্টার স্কেল, যেটা 0 থেকে 10 মাত্রা পর্যন্ত হয়। হ্যাঁ, যেমন আজকে হয়েছে কি 5 মাত্রার আশেপাশে না, এখন যে 6 মাত্রায় পায়, 18% বেড়ে যায় কম্পনের মাত্রা। তো বুঝতেই পারতেছেন বৃদ্ধিটা কত, হ্যাঁ, অনেক বেশি। তার বর্তমানে হচ্ছে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, হ্যাঁ, এমডব্লিউ, এটাই করা হচ্ছে ম্যাগনিটিউড, কত ম্যাগনিটিউডে। তো এটাও শুনতে পারতেছেন, তো রিক্টার স্কেল, ম্যাগনিটিউড, এই পরিমাপের এককগুলা দিয়ে ভূমিকম্প মাপা হয়। আর মাপা হয় কি দিয়ে? সিসমোমিটার দিয়ে। আর ডাক্তার নাম কি? সিসমোগ্রাফ। আর এই লোক চার্লস এফ রিক্টার, উনি আবিষ্কার করে এটা। ওকে, দেন হচ্ছে ভূমিকম্পের কিছু উল্লেখযোগ্য ঘটনা বিশ্বে, যেহেতু ভূমিকম্প হয়েছে তার গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা বলি। দেখেন, প্রথমে 1960 সালে, ওকে, 1960 সালে কি হয় আপনার,
ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড করা ভূমিকম্প হয় চিলিতে 9.5 মাত্রা, বুঝছেন? ওই যে রিং অফ ফায়ার, চিলি রিং অফ ফায়ার অবস্থিত, চিলিতে বড় বড় ভূমিকম্প হয়েছে। ওকে, দেন 2003 সালে ইরানের দক্ষিণাঞ্চলের বাম নগরীতে 6.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। দেন 2015 25 এপ্রিল আমরা যে পোখারার যে ভূমিকম্প নেপালের, সেটা তো আমরা সবাই জানি। ওকে, হ্যাঁ, কত রকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা সবাই টিভিতে, হ্যাঁ, এই সব এক এক জায়গাতে দেখতে পারছি, পত্রিকাতে। রিক্টার স্কেল 7.8 মাত্রা ভূমিকম্প আঘাত আনে নেপালে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে 81 কিলোমিটার উত্তর পশ্চিম পর্যটন নগরী পোখারা হতে 80 কিলোমিটার পূর্বে অবস্থিত গান্ধাকি জোনের লামজুং জেলায়। ঠিক আছে, ভূমিকম্পটি পোখারা ভূমিকম্প নামেও পরিচিত। ওকে, তো এটা সম্পর্কে আমি ডিটেল জানলাম। 2030 সালে 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়া সীমান্তে 7.8 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল তুরস্কের গাজিয়ান্তেপে। ঠিক আছে, শেষ। দেন 2025-এ একদম রিসেন্টলি মিয়ানমার একটা ভূমিকম্প হইলো না, 7.7 থেকে 7.9 মাত্রার। ওকে, এটা সাংঘাই ফল্টে এই ভূমিকম্পটা সংঘটিত হয়, মানে যে সাংঘাই যে ফল্ট, সেখানে ভূমিকম্পটা সংঘটিত হয়েছে। দেখা যাচ্ছে 2025-এ, হ্যাঁ, কামচাতকা, ও যে রাশিয়া, বললাম এই যে সবই দেখেন ঘটনা কি হয়েছে রিং অফ ফায়ারের আশেপাশের জায়গাগুলোতে 8.8 মাত্রার মেগা থ্রাস্ট, হ্যাঁ, ভূমিকম্প হয়েছিল। এখানে যে পোখারার ভূমিকম্পের একদম দুঃখজনক যে এটা দেখা যাচ্ছে, দেখেন পুরো বিল্ডিং টিল্ডিং সব ভাঙা। ওকে, এবার আমরা বাংলাদেশের ভূমিকম্প সম্পর্কে জানি। বাংলাদেশে কবে বড় ভূমিকম্প হয়েছিল? তবে আজকের ভূমিকম্পটা দেখেন, আজকে প্রথম ভূমিকম্পটা 1762। বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প যদি মাথায় আসে 1762 বলবেন, তখন বাংলাদেশ তো বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ, হ্যাঁ, একটা অংশ ছিল, উপমহাদেশের একটা অংশ ছিল। ঠিক আছে, এই আরাকান চট্টগ্রামে মাত্রা ছিল 8.5 থেকে 8.8। ঠিক আছে, সুনামি উপকূলে প্রাকৃতিক বদলায় এটা হয়েছিল। ওকে, তারপরে দেখেন 1885-তে মানিকগঞ্জ ভূমিকম্প প্রায় 7 মাত্রার, হ্যাঁ, ভূমিকম্প হয়েছিল। এখানে একটা মজার তথ্য আছে, সেটা বলি। 1862-র এই আরাকান চট্টগ্রাম ফল্টে যে ভূমিকম্পটা হয়েছিল, এর মাধ্যমে আমাদের যে সেন্ট মার্টিন, ওকে, সেন্ট মার্টিনস মার্টিনস সেন্ট মার্টিনস দ্বীপের উৎপত্তি হয়। ঠিক আছে, এটা স্ফীত হয়ে যায় ভূমিটা, আর সেন্ট মার্টিন এই ভূমিকম্পের মাধ্যমে উৎপত্তি হয়। যেমন কি হয়েছিল, ব্রহ্মপুত্রে একটা ভূমিকম্পের মাধ্যমে যমুনা উৎপত্তি হয়েছিল, সেই রকম অনেকটা। দেন 1885 মানিকগঞ্জ ভূমিকম্প, সেটা বললাম 7 মাত্রা, ঢাকা বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়। দেন 1897 গ্রেট আসাম ভূমিকম্প, হ্যাঁ, এই যে আসামের বললাম না, বড় ভূমিকম্প, 8.2 থেকে 8.3 মাত্রার, সিলেট ময়মনসিংহে ব্যাপক ক্ষতি হয়েছিল এই 1897 সালে। দেন 1918 সালে শ্রীমঙ্গল ভূমিকম্প 7.6 মাত্রা, সিলেট অঞ্চলে আরেকটা ভূমিকম্প। 1930 ধুবড়ি আসামে আরেকটা ভূমিকম্প হয় 7.1 মাত্রা। হ্যাঁ, মানে পূর্ব বাংলার অনেক ক্ষতি হয়েছিল সেই ভূমিকম্পতে। ওকে, দেন আজ 2025 সালের 21 নভেম্বর, হ্যাঁ, যেটা দুঃখ তো প্রথমে আমরা আজকে সবাই হতবিহ্বল বিহ্বল এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, 21 নভেম্বর শুক্রবার বাংলাদেশে 5.7 মাত্রা ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়ে গেল। ঠিক আছে, এই তো ভূমিকম্প। এখন হলো ভূমিকম্প নিয়ে আমাদের করণীয় কি, এটা একটু বলে রাখি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। ঠিক আছে, প্রথমে হচ্ছে মহান আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, সে যদি আমাদের রক্ষা করে, তাছাড়া রক্ষা পাওয়ার উপায় কি বলেন আপনারা? কিন্তু আমরা তো মানুষ হিসেবে ছোট ছোট কিছু একটা ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ তো এটা বলছে যে আমরা প্রতিটা বিচরণশীল প্রাণীর আমি নিজেকে ব্যবস্থা করছি। যে বলেন হায়াতের ব্যবস্থা, হয়তো আপনি যদি কিছু মানে ঠিক মতো ব্যবস্থা নিতে পারেন, হয়তো বেঁচে যেতে পারেন। এখন দেখি কি কি করা যেতে পারে। এক, শান্ত থাকুন, আতঙ্কে ছোটাছুটি করবেন না, মানে একদম কাম এন্ড কম্পোজ থাকতে হবে এই মোমেন্টে। কিন্তু এটা থাকা অনেক কঠিন, আজকে সবাই দেখতে পাচ্ছেন যখন ভূমিকম্প হয়েছে, কাম এন্ড কম্পোজ কেউ আমরা থাকতে পারিনি। ঠিক আছে, সবাই যে যার জায়গা থেকে দৌড় দিয়েছে, হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে গেছে, ফোন দিছে, হ্যাঁ, এরকম হয়। কিন্তু যতটুকু শান্ত থাকা যায় শান্ত থাকবেন প্রথমত। দেন যদি বিছানায় থাকেন তাহলে মাথাটা বালিশ দিয়ে ঢেকে রাখবেন। ওকে, দেন শক্ত কাঠের টেবিলে বা আসবাবের নিচে আশ্রয় নিন, বা বিছানার নিচে আশ্রয় নিতে পারেন। ঠিক আছে, মানে মাথাটাকে সেভ করাটাই আমার হচ্ছে প্রাইম টার্গেট। দেন জানালা ঝুলানো ছবি আলমারির আশেপাশ থেকে, মানে জানলা ঝুলানো কোনো ছবি আছে, হ্যাঁ, বা কোনো একটা শোপিস আছে শক্ত ঝোলানো টোলানো টাইপ, দেন ওই যে ঝাড়বাতি থাকে না, হ্যাঁ, এই বারান্দা এইসব জায়গার আশেপাশে থাকবেন না, চলে আসবেন। হ্যাঁ, একটা মাঝখানে এরকম একটা জায়গা ওখানে শক্ত খুঁটির সঙ্গে মানে ধরে রাখবেন শক্ত জায়গা। দেন কম্পন থামার পর ধীরে ধীরে আস্তে আস্তে বের হবেন, তাড়াহুড়া না। সিঁড়িতে তখন অনেক জ্যাম থাকতে পারে, সিঁড়িতে দৌড়াদৌড়ি কোনো দরকার নেই, পায়ে চাপা খেয়ে মনে যেতে পারেন, এরকম হতে পারে। যেহেতু একটা রেস্টুরেন্টে আছেন, সিঁড়িতে নামতেছেন, হ্যাঁ, তখন এই ঝামেলা হতে পারে। দেন হচ্ছে লিফট ব্যবহার করা যাবে না, অবশ্যই যারা উপর থেকে নামেন লিফট ব্যবহার করবেন না। বিদ্যুতিক তারটা যদি করতে পারেন, হ্যাঁ, সবকিছু বন্ধ বন্ধ করে দিবেন, হ্যাঁ, বিদ্যুৎ গ্যাস এই জিনিসগুলো। দেন যদি ক্ষয়ক্ষতি হয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ঘরে রাখবেন, এই জিনিসটা। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, ড্রপ কভার হোল পদ্ধতি, এটাকে বলে DCA।
এইচ পদ্ধতি। এই ডিসিএইচটা একটু মনে রাখেন। ড্রপ, কভার, হোল্ড। ড্রপ মানে নিচে বসুন, একদম নিচে বসে যান, বসে দেখাতে পারতেছি না, আপনারা হাঁটু গেড়ে নিচে বসে যাবেন। দেন হচ্ছে কভার করবেন, মাথাটা ঢেকে ফেলবেন। ওকে, কভার, মাথা ঢেকে রাখুন। দেন হোল্ড, যাই ধরবেন সেটা শক্ত করে ধরে রাখুন। আপনি যদি বিছানার নিচে ঢুকেন, বিছানারই শক্ত করে ধরেন। হ্যাঁ, একটা যদি শক্ত কোনো কিছু পান, হ্যাঁ ধরেন ভীম টিম এগুলোর আশেপাশে শক্ত করে দাঁড়িয়ে যান। হ্যাঁ, এইভাবে যে নিজেদের প্রোটেক্ট করার ট্রাই করেন। ওকে, এই তো আজকের সেশনটা ছিল। আমাদের এই সেশনটা মূলত এই ছিল যে ওই যে বড় একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিসিএস কেয়ার, আমাদের এই সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই আজকের সেশনটা ছিল। হ্যাঁ, এখানে কত নাম্বার আসবে না আসবে কোন পরীক্ষাতে সেটা মুখ্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বাংলাদেশে যারা আছে, পৃথিবীর যারা আছে, সকল মাখলুকাতের, হ্যাঁ বলে না যে নিরাপদ একটা আহ, অবস্থান, নিরাপদভাবে চলতে পারার জন্য এই সেশনটা বা কিছু একটা প্রতিরোধমূলক যতটুকু আমরা বলতে পারি, এই জন্য আজকে সেশনটা। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। হ্যাঁ, পরিবারের সবাইকে সতর্ক করে দিন, আর নিরাপদে তাদেরও রাখেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।